আসসালামু আলাইকুম। এটা বাংলাদেশেই সম্ভব আমার যেটা মনে হয়, তাছাড়া অন্য কোনো রাষ্ট্রে এটা কিভাবে সম্ভব এটা আমি বুঝি না। কিন্তু আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন যে দিনে দুপুরে একটা মানুষকে রিকশায় যাচ্ছে আর সেই চলন্ত অবস্থায় তার মাথায় কি গুলি করা হচ্ছে, আর এমন কাউকে গুলি করা হচ্ছে যে কিনা দেশের জন্য সব সময় লড়ে যাচ্ছে। আরে ভাই, আমরা বাংলাদেশে তাহলে কিভাবে নিরাপদ? তার মানে কি দেশের পক্ষে কি আপনি কথা বলতে পারবেন না? যখন আপনি দেশের পক্ষে বেশি বেশি কথা বলবেন এবং অন্যের বিরুদ্ধে কথা বলবেন, তখন কি আপনার কি এই অবস্থাটাই হবে? এই যদি আমাদের বাংলাদেশের যদি অভ্যুত্থানের পরে যদি এই ধরনের পরিস্থিতি যদি আসে, তাহলে আমরা বাংলাদেশটাকে কতটুকু নিরাপদ করতে পারলাম? এই দেশে বসবাস করে আমরা কতটুকু শান্তি পাচ্ছি? হ্যাঁ, এটি হচ্ছে আমাদের জনগণের প্রশ্ন। এইরকম একটা কাজ হতে পারে দিনে দুপুরে, তাও বাংলাদেশের ভিতরে। এটা আসলে কি করা উচিত? এই যারা এই বিষয়টার সাথে জড়িত আছে, এদেরকে আসলে সরকারের কি ব্যবস্থা নেওয়া উচিত? আপনারা একটু বলে যেতে পারেন কমেন্টে। তবে আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন যে একটা রিপোর্টে কি বলা হয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। সেই রিপোর্টে বলা হয়েছে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার উপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগেই জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ সংশ্লিষ্টদের। এবং টার্গেট কিলিংয়ের ওই তালিকায় হাদি ছাড়াও জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রয়েছেন এবং বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরও কয়েকজন জুলাই সংগঠনের উপর হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। তাহলে একটা বিষয় চিন্তা করেন যে এই তথ্য যদি বাংলাদেশ সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে যদি থেকে থাকে, তাহলে তারা কেন ব্যবস্থা নিল না? এটা কিন্তু আমাদের সকলেরই একটা প্রশ্ন। তাহলে কি বলবো যে এটা আমাদের দেশের সরকারের একটা ব্যর্থতা? হ্যাঁ, অবশ্যই। দেশে যেহেতু এই ধরনের নৈরাজ্যকতা সৃষ্টি হচ্ছে, অবশ্যই এটা আমাদের দেশের জন্য একটা ব্যর্থতা। শুধু যে সরকারের ব্যর্থতা তা না, এটা আমাদের সম্পূর্ণ বাংলাদেশেরই একটা ব্যর্থতা। তবে বলা হয়েছে যে সেপ্টেম্বরে যুক্তরাজ্য প্রবাসী জনেক আইনজীবীর সূত্রে প্রাপ্ত ও সংক্রান্ত তথ্য যথাসময়ে সরকার, গোয়েন্দা সংস্থা সহ উচ্চ পর্যায়ের কাছেও পৌঁছে দেওয়া হয়। অর্থাৎ এই যে তথ্যটা বলা হয়েছিল যে বাংলাদেশের কিছু কিছু জুলাই যোদ্ধাদের উপরে হত্যাযজ্ঞ চালাতে পারে, এরকম কিন্তু একটা তথ্য কিন্তু সরকারের কাছে কিন্তু পৌঁছে দেওয়া হয়েছিল। এবং এমনকি খোদ ওসমান হাদি সহ 3 জুলাই যোদ্ধা নিজেরাই হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীলদের নজরে আনেন। এছাড়াও পৃথকভাবে যুক্তরাজ্য প্রবাসী ওই আইনজীবী নিজেও সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে কয়েক দফা আলাপ করেন। অর্থাৎ যে এই তথ্যটি দিয়েছে যে এদের উপরে হামলা হতে পারে, তিনি হচ্ছেন একজন যুক্তরাজ্যের প্রবাসী এবং একজন আইনজীবী। এবং এই সূত্র জানায় যে হত্যার হুমকির বিষয়টি নিয়ে ওই আইনজীবী সরকারের সংশ্লিষ্টদের তার কাছে আসা বিশ্বাসযোগ্য তথ্য উপাত্ত তুলেও ধরেন। এবং এই সময় তিনি তথ্যপ্রাপ্তির অর্থাৎ সুনির্দিষ্ট সূত্র তিনি উল্লেখ করেন এবং বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, পেশাগত কাজে বিশ্বের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ সিকিউরিটি এজেন্সির সঙ্গে যুক্ত থাকায় তার হাতে স্পর্শকাতর এইসব তথ্য এসেছে। অর্থাৎ তার যে পেশা, যে তার যে কর্মজীবনে যে সে যে একটা কিছু করতেছে, সেটা অবশ্যই তার কিছু বিশ্বের যে সিকিউরিটি এজেন্সিগুলো রয়েছে তাদের সাথে যোগাযোগ রয়েছে, যার কারণে কিন্তু এই তথ্যগুলো তার হাতে এসেছিল। এবং সে এই বিষয়গুলো কিন্তু সংশ্লিষ্টদের কাছে, অর্থাৎ বাংলাদেশের সংশ্লিষ্টদের কাছে উপস্থাপন করেছিল। কিন্তু এটাই যদি হয়ে থাকে যে সরকারকে অবগত করার পরেও এই ধরনের ঘটনা ঘটলো, তখন আপনি এই বিষয়টাকে কিভাবে নেবেন? আপনি তাহলে কিভাবে নিরাপদ? আমি এই দেশে তাহলে কিভাবে নিরাপদ? দেশের পক্ষে কথা বলে যদি আমি নিরাপদ যদি নাই থাকতে পারি, এবং দেশের সরকার এবং দেশের গণতন্ত্র যদি আমাদেরকে নিরাপত্তা দিতে না পারে, তাহলে এটা কার ব্যর্থতা? আপনি কাকে মনে করেন যে এটা কার ব্যর্থতা? এটাই আমার প্রশ্ন। এবং আপনাদের মতামত কি অবশ্যই আপনারা কমেন্টে বলে যেতে পারেন।